রাতুল যখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালো তখন 5:30টার নৈহাটি লোকালটা চলে গেছে। আজ অফিসে কাজ থাকাতে এতটা দেরি হয়ে গেল। রাতুল কলকাতা হাইকোর্টের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করে। পড়াশোনায় খুব ভালোই ছিল রাতুল। ভূগোলে বিএসসি পাশ করার কিছুদিন পরেই চাকরির পরীক্ষা দেয় সে। রাতুলের ইচ্ছা ছিল এমএসসি পাশ করে পিএইচডি করার, কিন্তু গাড়ির দুর্ঘটনাতে রাতুলের বাবা অমিতাভবাবু হঠাৎ মারা যান। তিনি মারা যাওয়ায় মা ও বোনের দায়িত্ব রাতুলের কাঁধে এসে পড়ে। অমিতাভবাবু একটা বেসরকারি সংস্থাতেই নিচু পদে কাজ করতেন, তাই তিনি সংসার চালিয়ে সেইভাবে টাকা জমাতে পারেননি। তাই সেই সময় অনেক টিউশনি শুরু করেছিল রাতুল। কিছুদিন পর কলকাতা হাইকোর্টের চাকরি নিয়োগের খবর আসে। পরীক্ষায় বসে সে। পরীক্ষাতে পশ্চিমবঙ্গে চতুর্থ হয়েছিল সে। জেঠু শৈলবাবু রাতুলকে বোঝায় আর বলে, আমি জানি তোর জীবনের লক্ষ্য অন্যরকম ছিল, কিন্তু বাবা, এখনকার সময় একটা সরকারি চাকরি পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আর তুই এতটা ভালো ফল করেছিস। তোর মা আর বোন, তাদের দায়িত্ব তো রয়েছে বল, তাই তুই চাকরিটা ছাড়িস না, আর পড়াশোনাটা তুই পরেও করতে পারবি। এরপরেই রাতুল হাইকোর্টের চাকরিতে জয়েন করে। কাজের আর সংসারের চাপে পড়াশোনাটা আর এগোয়নি। রাতুল স্টেশনে পরবর্তী ট্রেনের জন্য দাঁড়িয়েছিল। 6টার সময় নৈহাটি লোকালের ঘোষণা করা হয়। রাতুল ধীরে ধীরে রেলগাড়িতে ওঠে। জানলার ধারে একটা সিট ফাঁকা পায়। রাতুল সেখানে গিয়ে বসল। গাড়ি ছাড়বে তার আর কিছুক্ষণ সময় বাকি। একটা মহিলা তাড়াতাড়ি উঠে এসে রাতুলের পাশে ফাঁকা সিটে ওখানেই বসে। রাতুল একবার মহিলাটাকে দেখে, আবার জানলার দিকে বাইরের দিকে তাকায়। মহিলাটাও সিটে বসে একটু জিরিয়ে নিয়ে জল খেতে শুরু করে। রাতুলও সেই সময় মোবাইল বার করে কিছু একটা দেখছিল। জল খেতে খেতে হঠাৎ মহিলাটার নজর রাতুলের ওপর পড়ে। নজর পড়তেই কিছু সময় একভাবে রাতুলের দিকে তাকিয়ে থেকে রাতুলকে জিজ্ঞাসা করে, আপনাকে চেনা চেনা লাগছে। রাতুল হঠাৎ করে এক অচেনা মহিলার থেকে একথা শুনে অবাক হয়ে যায়। মহিলাটি আবার বলে, আরে তুই রাতুল না? আমাকে চিনলি না তো? যা মোটা হয়েছি, চেনার কথাও না। আরে আমি ব্যারাকপুর কলেজের ভূগোলের ছাত্রী, তোর বন্ধু রিয়া। তুই বিএসসি ফাইনাল ইয়ারের ফার্স্ট ক্লাস ফার্স্ট আর আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। কি রে, কিছু মনে পড়লো? কিছু সময় একভাবে যে এতদিন পর কলেজের বন্ধু রিয়াকে দেখে রাতুল লাফিয়ে ওঠে। আশেপাশের লোক তাদের দিকে তাকিয়ে আছে দেখে রাতুল নিজেকে সামলে নিয়ে বলে, আরে তোকে তো চেনাই যাচ্ছে না। রিয়া রাতুলকে বলে, আমি তো এই 6টার গাড়িতে রোজই যাই, তোকে কোনোদিন দেখিনি। রাতুল জানায়, আমি 5:30টার নৈহাটি লোকালে যাই, কিন্তু আজ অফিসের কাজ থাকাতে বেরোতে দেরি হয়ে গেছে, গাড়িটা মিস করেছি। এই শুনে রিয়া বলল, তুই তো হাইকোর্টে চাকরিটা করছিস তাই না? রাতুল বলে, পরিবারের জন্য, আমার মা ও বোনের জন্য, ওদের ভালোর জন্য। বাবা মারা যাওয়ার পর ওদের সব দায়িত্ব আমার ওপর থাকাতে আমি তখন চাকরিটা নিয়েছিলাম। রাতুল এবার রিয়াকে জিজ্ঞাসা করে, তুই বুঝি রোজ এই 6টার গাড়িতেই বাড়ি ফিরিস? আরও বলে, তুই এখন কি করছিস? রাতুলের এতগুলো জিজ্ঞাসা একসাথে শুনে রিয়া হেসে বলল, হ্যাঁ, আমি এই গাড়িতেই রোজ বাড়ি ফিরি, আর এখন আমি একটা স্কুলে চাকরি করছি। রাতুল জানতে চাই, মাস্টার ডিগ্রি কোথা থেকে করেছিলি? রিয়া বলে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই সময় রাতুলের কলেজের অনেক পুরনো কথা মনে পড়ে যায়। পাশে বসে থাকা এই রিয়া রাতুলকে ভীষণভাবে সাহায্য করেছিল। বাবা অল্প মাইনেতে 4 জনের সংসার খুব কষ্ট করেই চালাতো,
দামি দামি বইগুলো কিনে দিতে বাবার যে অসুবিধা হচ্ছে তা রাতুল খুব ভালোভাবেই বুঝতে পারত। রাতুল অনেকবার বাবাকে বলে, আমি টিউশনি করি না, তাতে অনেক সুবিধা হবে। কিন্তু বাবা বলেছিল, একদম না, টিউশনি করলে তোর পড়াশোনার অনেক সময় নষ্ট হবে, তুই মন দিয়ে লেখাপড়াটা কর। ঠিক সময় এই রিয়াই নিজের বই রাতুলকে পড়তে ভীষণভাবে সাহায্য করত। এমনকি ভূগোল প্র্যাকটিক্যাল করার বিভিন্ন দামি সরঞ্জামও এই রিয়াই হাসি মুখে কিনে অবধি দিয়েছিল। শুধুমাত্র তাই না, ফাইনাল ইয়ারের পরীক্ষায় ফর্ম ফিল আপের টাকাও এই রিয়াই দিয়েছিল। রাতুলকে একভাবে চুপ করে কিছু ভাবতে দেখে রিয়া রাতুলকে জিজ্ঞাসা করলো, তুই এখনো সোদপুরেই থাকিস? রাতুল জানায়, হ্যাঁ, আমি সোদপুরেই নতুন বাড়ি কিনেছি। রিয়া বলল, কাকুর কথা তো বিএসসি পাশ করতেই জেনেছিলাম, উনি মারা যাওয়ার পরপরই তুই চাকরিটা পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলি। কাকিমা আর তোর বোনের কেমন আছে সবাই? রাতুল উত্তর দেয়, মা মারা গেছে, 3 বছর হয়েছে, আর বোনের অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে, ও এখন দিল্লিতে থাকে। এর মাঝেই কখন যে গাড়ি ছেড়ে দিয়েছে দুজনের কারও খেয়াল নেই। এবার রিয়া রাতুলকে বলল, অনেক দিন পর দেখা হলো, বাড়িতে ফেরার আগে চল একবার ব্যারাকপুরে নেমে কলেজের সামনে যে চায়ের দোকানটা আছে ওখানে দাঁড়িয়ে 1 কাপ চা খাওয়া যাক। রাতুল ও রিয়ার কথাতে রাজি হয়ে গেল। ব্যারাকপুরে ট্রেন থেকে নেমে দুজনে একসঙ্গে চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। চায়ে চুমুক দিতে দিতেই রাতুল রিয়াকে জিজ্ঞাসা করলো, তুই তো নৈহাটি থাকতিস না, এখনো কি ওখানেই থাকিস? রিয়া বলে, এখনো ওখানেই থাকি। স্কুলের বাচ্চাদের নিয়ে সারাটা দিন আর রাতে স্কুলের বাচ্চাদের খাতা চেক করেই সময় কেটে যায়। রাতুল বলে, কেন, তুই বিয়ে করিসনি? রিয়া বলে, আমার পর 2টি বোনের বিয়ে দিতে গিয়ে আমার ওটা করা হয়নি। এছাড়াও আমার মা রয়েছে, আর ওনার বয়সও হয়েছে, আমি বিয়ে করলে কেই বা দেখবে ওনাকে বল? রিয়া এরপর রাতুলের কাছে জিজ্ঞাসা করে, কিরে, তুই বিয়ে করেছিস তো? রাতুল বলে, হ্যাঁ, বিয়ে করেছি। শুনে রিয়া জানতে চায়, কি নাম তার? ওর নাম সংঘমিত্রা, এক ছেলেও আছে, তার নাম সোহম, এখনও পিএইচডি করছে, জানায় রাতুল। সব শুনে রিয়া রাতুলকে বলে, তোর তো পুরো ভরা সংসার, আমি তোকে আজকে একটা কথা বলতে চাই, যে কথাটা আমি কলেজে থাকতে অনেকবার চেয়েও বলতে পারিনি। আজকে বলছি, কারণ এখন আমরা আমাদের জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর এখন তুই বন্ধনেও জড়িয়েছিস। আচ্ছা, কলেজে পড়ার সময় আমি যে তোকে খুব ভালোবাসি এ কথা জানাতাম, তাহলে কি তুই আমার ভালোবাসাটা মেনেছিলিস? হঠাৎ এরকম কথা শুনে রাতুল অবাক হয়ে গেল। কিছুক্ষণ রিয়ার দিকে চেয়ে থেকে বলল, আমিও তোর অনেক ভালো গুণের জন্য তোকে ভালোবেসেছিলাম। তুই ভীষণভাবে কলেজে পড়ার সময় আমার পাশে ছিলি। তুই না থাকলে আমি বিএসসিটা কোনোভাবেই শেষ করতে পারতাম না। আমিও তোকে মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু পরিস্থিতির ফলে সাহস করে কোনোদিন বলে হয়ে ওঠেনি। এই কথাটা শুনে রিয়ার চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। অনেক চেপে অশান্ত নদীর মতো তাকে আটকাতে পারে না। রিয়ার চোখের জল মুছতে মুছতে বলে, কালকে আমার জন্মদিন, আর এবছরের জন্মদিনে এটাই আমার সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিন মনে থাকা, জমে থাকা এক না জানা কথার উত্তর আজ আমি পেলাম। তোর সাথে আমার আর কোনোদিন দেখা হোক বা না হোক, সত্যি আজ আমি খুব খুশি। রাতুল বলে, তাহলে তোর ফোন নাম্বারটা দে, যোগাযোগ করা যাবে। শুনে ধরা গলায় রিয়া জানায়, ফোনের ওই 10 নম্বর দ্বারা আর তোর সাথে যোগাযোগ রাখতে চাই না। তুই সারা জীবন আমার মনের মণিকোঠায় থাকবি, সেখান থেকে তুই কোনোদিন হারিয়ে যাবি না। এরই মাঝে স্টেশনে নৈহাটি লোকাল ঢুকেছে। রিয়া রাতুলের 2 হাত ধরে বলল, খুব ভালো থাকিস রে, সুখে থাকিস। আজ বাড়িতে ফিরি তাহলে, মা না হলে আবার খুব চিন্তা করবে। তারপর চায়ের দোকানে 2জন টাকা মিটিয়ে
রিয়া রাতুলকে বলল, তাড়াতাড়ি বাড়ি যা, বউ তোর জন্য অপেক্ষা করছে। এই বলেই রিয়া নৈহাটি লোকালে উঠে পড়ে। রিয়া চলে যাওয়ার পথের দিকে একভাবে তাকিয়ে থাকে রাতুল। মনে মনে ভাবছিল, এটা ঠিক যে নৈহাটিতে রিয়ার বাড়ি আমি চিনতাম না, আর তখন এখনকার মতো অত ফোনের সুবিধাও ছিল না। কিন্তু যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম আর যার অনেকটা অবদানের জন্য বিএসসি পাশ করে সরকারি চাকরিটা পেয়েছিলাম, ঠিক চাকরিটা পেয়েই তাকে ভুলে গিয়ে তার একবারও কলেজের ঠিকানা জোগাড় করে খবর না নিয়ে বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছি। ও কিন্তু যখন জেনেছিল আমার বাবা মারা গেছে, ঠিক বাড়ির ঠিকানাটা জোগাড় করে এসে খবর নিয়ে গেছে। আমি চাকরি পেয়েছি শুনেও তখনও হেসে মিষ্টি নিয়ে আমাকে কনগ্র্যাচুলেশন জানাতে। আমি জীবনের গতিতে এগিয়ে চললেও রিয়া কিন্তু নিজের দুই বোনের বিয়ে দেওয়ার পরও নিজের মার কথা ভেবে বিয়েটা করেনি। রাতুল নিজেই নিজেকে বলে কতটা স্বার্থপর আমি। এমন সময় রাতুলের পকেটে থাকা ফোনে টুংটাং করে শব্দ বেজে ওঠে। ফোনের দিকে চেয়ে রাতুল দেখে সঙ্ঘমিত্রা ফোন করেছে। ফোন রিসিভ করতেই সঙ্ঘমিত্রা বলে, কি গো, এত দেরি করছো? শরীর ঠিক আছে তো তোমার? রাতুল বলে, আমি ঠিক আছি, আমি ব্যারাকপুরে এসেছি। সঙ্ঘমিত্রা বলে, তুমি ওখানে কি করছো? রাতুল জানায়, এসেছিলাম এক বন্ধুর খবর নিতে, আর এখানে এসে জানলাম আমার সেই বন্ধু আজকেই মারা গেছে। এরপরই রাতুলের চশমার ফাঁক দিয়ে জল ঝরতে শুরু করে, আর চশমাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। শয়নে স্বপনে ছিলে তুমি মনে, আজ যোজন দূরে, ভালো থেকো।